ক্ষমা করবেন শাহেনশাহ, আসতে একটু দেরি হয়ে গেল। আপনার হুকুম অনুযায়ী আপনার 3 জন খাস বেগম আপনার সামনে হাজির হয়েছেন। এক বিশেষ কারণে আমি আপনাদের এখানে ডেকেছি। আমার মনে হচ্ছে আদম খানের বিষয়টার মধ্যে রাজনীতির থেকেও একজন নারীর সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে। আমি বিশ্বাস করি আপনারা 3 জনই খুবই বিচক্ষণ, সর্বদাই সাম্রাজ্যের ভালোর জন্যই ভেবেছেন। সেই জন্য কাল দেওয়ানে খাসে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের সঙ্গে পরামর্শ করতে চাই। আমি আপনাদের পরামর্শ চাইছি, আপনাদের 3 জনের মতামত আমি শুনতে চাই, যাতে সিদ্ধান্ত নিতে আমার কোনো ভুল না হয়। যোধা বেগম, আমি দেখেছিলাম আপনি দেওয়ানে খাসে আমায় কিছু বলতে চাইছিলেন, কিন্তু আমার আম্মি জান আপনাকে থামিয়ে দিয়েছিলেন। ওখানে আপনি অভিযোগ করে নিয়েছিলেন আর আমি ছিলাম শাহিনশাহ। এখানে আপনি আমার বেগম আর আমি আপনার শহর, তাই আপনি যা বলতে চান সেটা পরিষ্কার করে নিঃসংকোচে বলুন। সবার আগে আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এই আলোচনায় আপনি আমাকে সম্মিলিত করেছেন আর নিজের পরিবারের সদস্য বলে মনে করেছেন। আরও একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই, আমি মহামাঙ্গার সিদ্ধান্তের বিরুদ্ধে নই। উনি যা কিছু করেছেন তা নিয়ম আর আইন মেনেই করেছেন। আমি আদম খানেরও বিরুদ্ধে নই। আমি বিরোধিতা করেছি সেই নিয়মের, এই ব্যবস্থার যেখানে নারীর কোনো সম্মান নেই, না তার ইচ্ছের না তার মর্যাদার। এই নিয়মটা শুধু এই মহলেই নয়, সারা সাম্রাজ্যে ছড়িয়ে রয়েছে। সব ধর্ম, সব জাতির চেয়েও বেশি আজ এই সমস্যা নিজে স্থান তৈরি করেছে। নারীকে সবাই বস্তু বলে মানে শাহেনশাহ। যে মাতা পিতার কাছে সম্পত্তি নেই তারা সম্পত্তির জন্য নারীকে বিক্রি করে, আর যাদের কাছে সম্পত্তি আছে তারা বিলাসিতার জন্য তাদের ভোগ করে। যখন ইচ্ছে তাকে কিনতে পারে, যখন ইচ্ছে তাকে বিক্রি করতে পারে, যখন ইচ্ছে তাকে উপহার হিসেবে দিতে পারে, যখন ইচ্ছে তার অসম্মান করতে পারে, যখন ইচ্ছে তাকে বিজয়ের চিহ্ন হিসেবে জয় করতে পারে, যখন ইচ্ছে তাকে পরাজয়ের মূল্য হিসেবে ধরে নেওয়া হয়। আমি এই ব্যবস্থার বিরুদ্ধে শাহেনশাহ। নারী বস্তু নয় শাহেনশাহ, সে একজন মা, একজন মেয়ে, একজন স্ত্রী। সে সংসারে জন্ম দেয় আর এই সংসারের সবাই তাকে বস্তু বলে ধরে নেয়। এই ব্যবস্থার পরিবর্তন করতেই হবে শাহেনশাহ, একে পাল্টাতে হবে। যোধা বেগম, আমি আপনার কথার কষ্ট খুব ভালো করেই বুঝতে পারছি। এটাই নিয়ম যে একজন মহিলাকে প্রথমে তার অভিভাবক আর তারপর তার শহরের কথা শুনে চলতে হয়। আপনি যা বলছেন তার জন্য তো আমাকে নতুন আইন তৈরি করতে হবে। যাই হোক, বলুন সেলিমা বেগম, আপনি কি বলতে চান? শাহেনশাহ, যেখানে আইন কানুনের বিষয় এসে যাচ্ছে, আমি মহামাঙ্গার সঙ্গে সহমত। বহু বছর ধরে নিকাহ এইভাবেই হয়ে আসছে, কিন্তু যেখানে নারীদের অবস্থার কথা আসে সেখানে যোধা বেগমের কথাটাও ঠিক লাগছে। আর রোকেয়া বেগম, তোমার কি মতামত? বেগম রোকেয়া রাজনীতিটা ভালোই বোঝেন শাহেনশাহ, আর আমি বিশ্বাস করি বেগম রোকেয়া আমার সিদ্ধান্তকেই সমর্থন করবেন। না মহামাঙ্গা, এই বিষয়ে আমি যোধা বেগমকে সমর্থন করছি। এক নারীর সম্মান আর তার ইজ্জত রক্ষার ব্যাপারে যোধা বেগম সঠিক কথা বলেছেন। এক নাবালিকার নিকাহ তার চেয়ে অনেক বড় ব্যক্তির সঙ্গে, তাও আবার তার সম্মতি ছাড়া, এটা অপরাধ। আর যদি বলেন তসলিমের কথা, তাহলে ওর সাথে অবিচার করা হচ্ছে কিনা সেটা ও ছাড়া আর কেউ ভালো জানতে পারে না শাহেনশাহ। আমার মনে হয় আপনার ওই মেয়েটার সাথে কথা বলা দরকার, কে ওই নিকার জন্য রাজি আছে
কি না। আর শেষ সিদ্ধান্ত ওই মেয়েটিরই নেওয়া উচিত। আপনাদের তিনজনের পরামর্শই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চয়ই এই বিষয়ে ভেবে দেখব। আর বড় আম্মি, কাল দেওয়ানে খাসে যেন তসলিমও উপস্থিত থাকে। আর এটাতে আমি খুশিও হয়েছি যে উনি আপনাকে খাস বানিয়ে আপন করে নিতে শুরু করেছেন। শেহেনশাহ মনে কি ভাবেন তা বুঝতেই পারি না। কখনো রেগে যান, আবার কখনো সম্মান দেন। আজ আমাকে খাস বেগমের সম্মান জানালেন। যোধা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? এত রাতে আমায় ডেকে পাঠালে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি এত হাঁপাচ্ছ কেন? শান্ত হও। অম্বে মায়ের অনেক কৃপা। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে এত রাতে আবার কি হলো। কিচ্ছু নয় মতি, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, তাই তোমায় ডেকেছি। এই জন্যই তো তোমার সাথে এসেছি। আমি তোমার দাসী ঠিকই, কিন্তু একজন বন্ধু, একজন বোনের মতো সব কথা তুমি আমাকে বলো। বলো, কি হয়েছে? মতি, আজ শেহেনশাহ আমায় রোকেয়া বেগম আর সলিমা বেগমের সঙ্গে ডেকেছিলেন আদম খান আর তসলিমের বিষয়ে কথা বলার জন্য। আচ্ছা, এমন কি বলেছেন শেহেনশাহ আদম খানের বিষয়ে যে তুমি এত চিন্তা করছো? না, আমি আদম খানের বিষয়ে চিন্তা করছি না। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে শেহেনশাহ মহামাঙ্গাকে তার 3 জন খাস বেগমকে ডেকে পাঠাতে বলেছেন, আর তাদের মধ্যে একজন আমি ছিলাম। সত্যি যোধা, খুব খুশি হয়েছে। অবশেষে তুমি এখানে সেই স্থান পেয়েছ যার তুমি আসল অধিকারিনী। জানি না, আমি বিশ্বাসই করতে পারছি না যে শেহেনশাহ আমার বিষয়ে এটা ভাবলেন। বোঝো, তোমার সমস্যাটা কি বলো তো যোধা? যখন শেহেনশাহ তোমায় বিশ্বাস করেন না তখনও সমস্যা, আর যখন উনি বিশ্বাস করেন তখনও সমস্যা। তুমি বলো, তুমি শেহেনশাহর বিশেষ বেগম হতে চাও কি চাও না? জানি না মতি, তাই তো তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। বিষয়টা কি বলো তো, যে তোমার আসলে কোনো সমস্যাই নেই। আর আজকে তোমার ঘুম আসবে না, কারণ যখন আমরা সাধারণ থেকে বিশেষ হই তখন এরকমই হয়। তোমার এখন কিছুক্ষণ একা থাকার প্রয়োজন। আর হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তোমার ভাবা উচিত যে শেহেনশাহ যা করেছেন সেটা কর্তব্যের জন্য নয়, নিজের হৃদয় থেকে করেছেন। উনি তোমাকে নিজের মনে করছেন যোধা। এবার তোমার পালা, আমি যাই। মতি, আরেকটু দাঁড়াও না, তোমার সঙ্গে তসলিমের বিষয়েও কথা বলার আছে। যোধা, শেহেনশাহ তোমার কথা শুনে আদম খানকে দোষী মেনে নিয়েছেন, আর এখন এই বিষয় নিয়ে আলোচনার জন্য তোমাকেই ডেকেছেন। যখন শেহেনশাহ তোমাকে নিজের মনেই করছেন তখন নিশ্চিন্ত থাকো যে তসলিমের বিষয়ে উনি সঠিক সিদ্ধান্তই নেবেন। কিন্তু এখন আমি মনে করি আমার সব থেকে সেরা উপহার আমাকে যোধা বেগম দিয়েছেন। এই অভিনব উপহারের জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর অনুরোধ করছি উনি যেন আমার পাশে এসে বসেন। আপনার ভাবনা চিন্তা আমাকে মুগ্ধ করেছে। আপনার জন্যই আমি প্রজাদের বুঝতে পেরেছি ওনাদের দোয়া আমার কাছে আল্লাহর দোয়ার সমান। সালাম। সালাম। তসলিম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শেহেনশাহ তোমার সঙ্গে কথা বলতে চান। তুমি একেবারে নির্ভয়ে তোমার মনের কথা পরিষ্কার করে জানিয়ে দাও। আম্মি আপু কথা বলেছেন তো শেহেনশাহর সঙ্গে? অবশ্যই, কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলতে চাই।
ভয় পেও না তসলিম, দেখো শাহেনশাহ তোমার সামনেই দাঁড়িয়ে আছেন, উনি যা জিজ্ঞাসা করবেন ভয় না পেয়ে তার উত্তর দিও। হ্যাঁ, তসলিম, তুমি নিকার ব্যাপারে কি জানো? যখন কাজী সাহেব জিজ্ঞাসা করেন তখন আমরা কবুল করছি বলি। আর সুন্দর পোশাক আর সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ হয়। তুমি কি এই নিকাহ করতে চাও? আগে এটা তো নিয়মের কথা তসলিম, বিয়ের গুরুত্ব সম্বন্ধে কি জানো? নিকার পরে আরো সুন্দর পোশাক পরতে পারি আর বড় মহলে থাকতে পারবো। তুমি তাহলে নিকার ব্যাপারে শুধু এটুকুই জানো? আগে ঠিক আছে, তুমি যেতে পারো। আদাব। আদাব। আমি নিশ্চিত শেহেনশাহ যে আপনি উত্তর পেয়ে গেছেন যে ওই বাচ্চাটার মনে কি আছে আর এই নিকাহ ও কেন করতে চায়। যখন কাজী সাহেব জিজ্ঞাসা করেন তখন আমরা কবুল করছি বলি। তুমি কি এই নিকাহ করতে চাও? আগে আমি বুঝতেই পারছি না যে তসলিম বিয়ের জন্য কি করে হ্যাঁ করলো। ওর মা বাবা নিশ্চয়ই ওকে ভয় দেখিয়ে রাজি করিয়েছে। তোমার মনে আছে সেদিন কেমন আদম খানকে ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছিল? যে আদম খানকে এতটা ভয় পেতে পারে সে শাহেনশাহর সামনে হঠাৎ করে বিয়েতে রাজি হলো কি করে? সত্যিটা আমাকে জানতেই হবে। সত্যিটা যাই হোক না কেন যোধা, তসলিম শাহেনশাহের সামনে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আমার আর মনে হয় না যে আমরা কোনোভাবে এই বিয়েটাকে আটকাতে পারবো। এই ভয়টা আমিও পাচ্ছি মতি। ওই নিষ্পাপ মেয়েটার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। এখন সবকিছু শাহেনশাহর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আশা করি উনি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সময়টা নিয়েছেন তাতে উনি নিশ্চয়ই ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্তই নেবেন। তসলিম, তুই খেলতে কেন আসছিস না? চল না খেলি। না রেশমা, আজ নয়। কেন? চল না খেলি। তুই কাঁদছিস কেন? আম্মি বলে শাদির পরে রুখসাতের সময়ই মেয়েরা কাঁদে, কিন্তু তার আগে কাঁদেই না। তুই যদি আবার নিকার কথা বলিস তাহলে আমি সত্যি কেঁদে ফেলবো। জানিস তোর আম্মি বলেছে তোর শাদির সময় আমাকেও নতুন পোশাক দেবে। চুড়ি নাও, চুড়ি, রং বেরঙের চুড়ি আছে, চুড়ি, ভালো ভালো চুড়ি আছে। চুড়িওয়ালা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। জানেন আমার বন্ধু তসলিমেরও শাদি হবে, আমাদের চুড়ি দেখান। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি যে এখানে কারো শাদি হচ্ছে, সেই জন্যই তো রং বেরঙের চুড়ি নিয়ে এসেছি আমি। তসনিম, কোথায় ছিলি? এত দেরি করলি কেন? চুড়ি নাও, চুড়ি, রং বেরঙের চুড়ি আছে। ও চুড়িওয়ালা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এই দেখুন কত চুড়ি। এগুলোর দাম কত? আরে দাম নিয়ে কি ভাবছেন, আগে পছন্দ করুন তারপর দাম হবে। আরে নিকার জন্য কোনো ভালো চুড়ি দেখাও। এটা খুব ভালো হবে কিন্তু খুব দামি। আরে দামের চিন্তা তুমি করো না, আমাদের বাড়ি দেখে ভেবো না। সুবেদার সাহেবের আত্মীয় হতে চলেছি আমরা। কই কই দেখাও দেখাও। এগুলো দেখুন। আরে বাহ, এগুলো তো একদম সেই মালিকায়ের হাতের চুড়ির মতো। আবার কি, আমার চুড়ি আর বালা তো বেগমরাও পছন্দ করেন। আর কথা বলো না, আমার তসলিমের জন্য ভালো চুড়ি দেখাও। এদিকে আয়। তসলিমের শাদির পরে
আমি কিল্লাদার হয়ে যাব, খুব শরাব পাবো। আদম খান জিন্দাবাদ। আরে কি হলো, কি ভাবছো কি? ওকে চুরি পড়াও। আমি পড়তে চাই না চুরি, আর আমি শাদিও করতে চাই না। আদম খান খুব খারাপ। এরকম বলে না সোনা, চলো চুরি পড়ে নাও। আমি বললাম না আমি শাদি করতে চাই না। অসভ্য মেয়ে, আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছিস। কেন শাদি করবি না? তুই সেটাই করবি যেটা আমি বলবো। কেল্লাদার করবে, কথা দিয়েছে আদম খান সাহেব। শাহেনশাহকে আমি বলে দিয়েছি যে তোর নিকাহ হবে সুবেদার সাহেবের সাথে, তাতে তুই রাজি হোস বা না হোস। সেটা তোমরা আমাকে মেরেছিলে, সেজন্য আমি হ্যাঁ বলেছিলাম। চুপ কর। আর ওকে মারছেন কেন? আচ্ছা, ও যখন শাদি করতেই চাইছে না তাহলে কেন জোর করছেন? 2 পয়সা চুরিওয়ালা, তুই হবু কেল্লাদারের সঙ্গে কথা বলছিস, বুঝেছিস? তুই তো চুরি বেচে এখান থেকে বেরো। আমি চুরি বিক্রি করতে চাই না। অনেক আসে তোর মতো চুরি বেচতে এখানে। যদি আর কখনো তোকে এই মহল্লে দেখি না, তো যেখানকার কেল্লাদার হতে যাচ্ছি সেখানে দেওয়ালে তোকে পুঁতে দেব। তুই কে রে বেটা? আমার মেয়ে যেখানে খুশি শাদি করাবো। যত সব বড় বড় কথা, যা পালা এখান থেকে, চল বেরো। তোল তোর ওই চুরির বাক্সগুলো। চুরিওয়ালা। আব্বু আমি শাদি করব না। আবু, আমার খেলনা সব এখানেই রয়ে গেছে। বোঝার চেষ্টা কর। আমি যাব না। আমার সাম্রাজ্যে এইসব হচ্ছে? এক নাবালিকা নিষ্পাপ মেয়ের শাদী, যে শাদীর মানেই বোঝে না। এবার আমার সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আইন সাম্রাজ্যের জন্য তৈরি হয়, কিন্তু সাম্রাজ্য আইনের জন্য তৈরি হয় না। কোনো আইনের জন্য আমার সাম্রাজ্যে কোনো ক্ষতি হওয়ার আগেই তা বন্ধ করতে হবে। শাহেনশার কাছে এটা কঠিন সিদ্ধান্ত। একদিকে কড়া পদক্ষেপ, অন্যদিকে চলতে থাকা নিয়ম। আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। আরে বললাম না এই গোলাপের গাছটা এখান থেকে তুলে ওখানে লাগাতে? বেগম সাহেবার হুকুম। এগুলো গাছ, এতে প্রাণ আছে। এ তো ডাল নয় যে এখান থেকে তুলে ওখানে পুঁতে দেব। সময়ের আগেই এটা তুলে নিলে এটা দুর্বল হয়ে যাবে, তখন না এখানে হবে না ওখানে। একবার ডালপালা ছেড়ে দিলে গাছ মজবুত হয়ে যাবে। তারপর যেখানে যেখানে বলবেন সেখানে সেখানে বসিয়ে দেব। শাহেনশাহ। আদাব শাহেনশাহ, অপরাধ ক্ষমা করবেন, আপনি এসেছেন বুঝতে পারিনি। আমাদের শাহেনশাহ দীর্ঘজীবী হন। আমার অনুপস্থিতির ব্যাপারে কেউ কি জানতে পেরেছে? না হুজুর, আপনি সঠিক সময়ে ফিরে এসেছেন। এবার সাম্রাজ্যের সঠিক সময় আসতে চলেছে আজগর সাহেব। আমি ঠিক বুঝলাম না হুজুর। মালির কাছে শুনেছি গোলাপ গাছ মজবুত হওয়ার আগেই যদি তাকে তুলে অন্য কোথাও বসানো হয় তাহলে সে মারা যায়। ঠিকই বলেছে সে, সব কাজেরই একটা উপযুক্ত সময় আছে। সঠিক সময়ের পূর্বে হওয়া কাজ কখনোই কোনো লাভ দেয় না। এটাই নিয়ে তো আমার আফসোস হচ্ছে আজগর সাহেব। মানুষ গাছের জন্য অবশ্যই ভাবে, কিন্তু নিজের জন্য নয়। ওই নিষ্পাপ মেয়েগুলোর ব্যাপারে কেউ কি কখনো ভেবে দেখেছেন, যাদের কম বয়সেই শাদী দিয়ে দেওয়া হয়? আমি যখন প্রাসাদের বাইরে গেছিলাম তখন একটা ঘটনা দেখে আমি খুব ভেঙে পড়েছি। তাসলিমের থেকে কম বয়সে একটা মেয়ের শাদী হচ্ছিল, আর যার সঙ্গে শাদী হচ্ছিল সে আমার থেকেও বয়সে বড়। বান্দা হুজুরের কথার মানে বুঝে গেছে। মানবিকতার দিক থেকে দেখলে কম বয়সে নিকাহ করানো ঠিক নয়, কিন্তু এটা তো রেওয়াজ শাহেনশাহ। লোকজন ভাবে অল্প বয়সে মেয়ে অন্যের বাড়িতে পৌঁছে গেলে সেখানকার নিয়ম রীতি ঠিকভাবে বুঝে নেবে। এই রেওয়াজ বহু বছর ধরে চলছে। অনেক সময় বাচ্চারা এত ছোট হয় যে তারা বুঝতেই পারে না যে তাদের নিকাহ হয়ে গেছে। অকথিত নিয়ম হয়ে গেছে এটা। যেটা ভুল সেটা নিয়ম হতে পারে না আজগর সাহেব। বহুদিন ধরে যা চলে আসছে তা যে সঠিক এমনটা কিন্তু নয়। সেটাকে বদলানো যায়, তার বিরুদ্ধে আইনও তৈরি করা যায়। আমার আগে কি কোনো বাদশা এটা নিয়ে ভেবে দেখেননি? হয়েছে হুজুর,
আপনার আগেও বেশ কয়েকজন বাদশাহ অনেক আইন বদলেছেন, নতুন আইন সৃষ্টি করেছেন। আলাউদ্দিন খিলজি, শেরশাহ সুরি এক্ষেত্রে দৃষ্টান্ত। তাহলে প্রজারা নতুন আইন কি মেনে নেবে? প্রজারা যদি শাহেনশাহকে বিশ্বাস করে তাহলে তার কথা বোঝে আর আইনকে মেনেও নেয়। তাহলে ঠিক আছে আজগর সাহেব, আমি এই বিষয়ে নতুন আইন চাই। ও, তাহলে মামলা এত দূর গড়িয়েছে, নাবালিকাকে নিকা বন্ধ করার আইন তৈরি হচ্ছে। কিন্তু আমার নামও আদম খান, মহামাঙ্গার ছেলে। আমি এমন উত্তর দেব যে সবকিছু স্তব্ধ হয়ে যাবে।